ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সজীব ওয়াজেদ জয়। এই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় উপস্থিতি থাকলেও আওয়ামী লীগের কর্মসূচিতে সজীব ওয়াজেদকে সেভাবে দেখা যায়নি। ভারতের কলকাতায় সত্যজিৎ রায় মিলনায়তনে সোমবার দেয়া বক্তব্যে জয় প্রথমবারের মতো এমন 5টি পয়েন্ট নিয়ে কথা বলেছেন যেগুলো নিয়ে এতদিন আওয়ামী লীগের কেউ প্রকাশ্যে কথা বলেনি, অথবা বললেও এভাবে প্রকাশ্যে কামান দাগাননি। জয় বলেছেন, বাংলাদেশে এখন যা ঘটছে তাকে কোনোভাবেই নির্বাচন বলা চলে না। তিনি এটিকে একটি একতরফা শো বলে দাবি করেছেন। আওয়ামী লীগ সহ সব প্রগতিশীল দলকে বাইরে রেখে করাই নির্বাচনকে তিনি একতরফা ও প্রহসন বলে মনে করেন। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগ হলো বাংলাদেশের বৃহত্তম এবং সবচেয়ে প্রগতিশীল দল। দলটিকে ডি ফ্যাক্টো নিষিদ্ধ করে একটি কৃত্রিম পরিস্থিতি তৈরি করা হয়েছে। জয়ের ভাষায়, এটি আসলে কোনো নির্বাচনী নয়, এটি একটি সাজানো মঞ্চ। শুধু আওয়ামী লীগ নয়, বরং জাতীয় পার্টি সহ অন্যান্য ক্ষুদ্র ও প্রগতিশীল দলগুলোকে নির্বাচনের বাইরে রাখা বা তাদের উপর দমন পীড়ন চালানোর অভিযোগ তুলেছেন তিনি। জয়ের মতে, এটি একটি 2 হর্স রেস বা 2 ঘোড়ার দৌড়, যেখানে শুধু বিএনপি আর জামাত একে অপরের সাথে পাল্লা দিচ্ছে। তিনি বলেছেন, আওয়ামী লীগের মতো বড় দলকে বাইরে রেখে নির্বাচন করার অর্থ হলো ভোট শুরুর আগে ফলাফল নির্ধারণ করে রাখা। তিনি প্রশ্ন তোলেন, আওয়ামী লীগ যদি এতই অজনপ্রিয় হয় তবে কেন তাদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে? জয়ের অভিযোগ, বাংলাদেশে এমন এক আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে সাধারণ মানুষ তাদের রাজনৈতিক পছন্দ প্রকাশ করতে ভয় পাচ্ছে। জয় বলেন, জনমত জরিপে দেখা যায় একটি বড় অংশ তাদের ভোটাধিকার সম্পর্কে মন্তব্য করতে রাজি নয়, কারণ তারা আওয়ামী লীগকে সমর্থনের কথা বললে হামলার শিকার হতে পারে। তবে জয়ের বক্তব্যের সবচেয়ে বড় বোমা ছিল মার্কিন প্রশাসনকে নিয়ে। তিনি দাবি করেছেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এমন একজনকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় যাকে তারা সহজেই বশ করতে পারবে। জয়ের ভাষায়, তারেক রহমানের দুর্নীতির ফাইল এবং এফবিআই এজেন্টদের সাক্ষ্য আমেরিকার হাতে আছে। তার দাবি হলো, এফবিআই এজেন্টরা বাংলাদেশে এসে তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন, ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তাকে যে কোনো সময় গ্রেফতার বা অভিযুক্ত করার ক্ষমতা রয়েছে। ফলে তিনি প্রধানমন্ত্রী হলেও আমেরিকার ইশারা ছাড়া এক পাও নড়তে পারবেন না, কারণ আমেরিকা যে কোনো সময় তাকে গ্রেফতারের হুমকি দিতে পারে। জয়ের মতে, এই চাপের কারণে বিএনপি তাদের দীর্ঘদিনের অবস্থান বদলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর জন্য মার্কিন মদতপুষ্ট গণভোটে সমর্থন দিয়েছে। জয় অভিযোগ করেছেন, এটি বাংলাদেশকে একটি পুতুল রাষ্ট্র বানানোর ব্লুপ্রিন্ট। জয় মনে করেন, মার্কিন আইন অনুযায়ী তারা যে কোনো বিদেশি নাগরিককে অন্য দেশ থেকে ধরে নিয়ে গিয়ে বিচার করার ক্ষমতা রাখে। জয়ের অভিযোগ, এই তথ্যটি ব্যবহার করে মার্কিন প্রশাসন তারেক রহমানকে নিয়ন্ত্রণ করছে। জয় দাবি করেন, বিএনপি দীর্ঘদিন ধরে সংবিধান পরিবর্তনের জন্য গণভোটের বিরোধিতা করলেও হঠাৎ করে মার্কিন চাপে তারা হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। তার মতে, এই গণভোটের উদ্দেশ্য হলো প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে সরকারকে দুর্বল করা, যাতে বিদেশি শক্তিগুলো সহজেই প্রভাব বিস্তার করতে পারে। মার্কিন প্রশাসন বাংলাদেশে একটি দুর্বল সরকার চায় যাতে তারা ছড়ি ঘোরাতে পারে। আর যুক্তরাষ্ট্রের ইচ্ছাতেই বিএনপি গণভোটে হ্যাঁ বলার জন্য ইউ-টার্ন নিয়েছে। এমন অভিযোগের তীর তারেক রহমানের দিকে ছুড়ে দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। জয় অভিযোগ করেছেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং মার্কিন দূতাবাস একটি বিশেষ এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। সজীব ওয়াজেদ জয় অত্যন্ত কড়া ভাষায় বর্তমান সরকারকে ইসলামপন্থী সরকার হিসেবে চিহ্নিত করেছেন। তার মতে, এই সরকারের মূল ভিত্তি হলো উগ্রবাদী শক্তি। জয় অভিযোগ করেন, এই সরকার ক্ষমতা আসার পরপরই 2016 সালের হলি আর্টিজান হামলার খুনি এবং ব্লগার হত্যাকারীদের মতো দণ্ডিত জঙ্গিদের মুক্তি দিয়েছে। জয় পরিসংখ্যান দিয়ে দেখান, আওয়ামী লীগ নির্বাচনে থাকলে জামাত 5 থেকে 10% বেশি আসন পেত না, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় জামাত এখন তাদের শক্তির চেয়েও অনেক বেশি প্রভাব বিস্তার করছে। জয় বলেন, জামাতের লক্ষ্য বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠা করা, যা এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করবে। জয়ের দাবি, আল কায়দা, লস্করি তৈয়বার মতো গোষ্ঠীর কমান্ডাররা এখন বাংলাদেশে প্রকাশ্যে সমাবেশ করছে। আসন্ন নির্বাচনে ব্যাপক কারচুপির নতুন এক পদ্ধতির কথা উল্লেখ করেছেন জয়। তিনি বলেন,
প্রচলিত ব্যালট বাক্স ছিনতাইয়ের চেয়ে এখন পোস্টাল ব্যালট কারচুপির উপর জোর দেওয়া হচ্ছে। পোস্টাল ব্যালটের ক্ষেত্রে বিদেশি পর্যবেক্ষক বা সাংবাদিকদের সরাসরি দেখার সুযোগ থাকে না। জয় অভিযোগ করেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ভুয়া পোস্টাল ব্যালট আগে থেকেই জামাত এবং গণভোটার হ্যার পক্ষে পূরণ করে রাখা হচ্ছে। তার মতে নির্বাচনের দিন ভোটার উপস্থিতি কম হলেও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেখানো হবে। ভারত ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তার স্বার্থে জয় বিশেষ সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তিনি মনে করেন, বাংলাদেশে উগ্রবাদের উত্থান সরাসরি ভারতের পূর্ব সীমান্তের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। জয়ের ভাষ্য অনুযায়ী গত 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় ভারতের উত্তর পূর্বাঞ্চল নিরাপদ ছিল, কিন্তু এখন জামাত ও পাকিস্তান বাংলাদেশে মুক্তভাবে কাজ করার সুযোগ পাবে, যা ভারতের জন্য গুরুতর নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে। সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের শেষ পর্যায়ে ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি জোরালো আবেদন। তিনি বলেন যে নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি এবং এখনই যদি বিশ্ববাসী এই সাজানো নির্বাচনের বিরুদ্ধে কথা না বলে, তবে বাংলাদেশ অন্তত আগামী 5 থেকে 10 বছরের জন্য উগ্রবাদের অন্ধকারে তলিয়ে যাবে। তিনি বলেছেন, এটি কেবল আওয়ামী লীগের বিষয় নয়, বরং বাংলাদেশের প্রগতিশীলতা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়। জয় বলেন, যদি আপনারা এই নাটকটি চলতে দেন, তবে আপনারা একটি সাজানো সরকার পেতে যাচ্ছেন এবং এরপর বাংলাদেশের কি হবে তা অস্পষ্ট। সজীব ওয়াজেদ জয়ের দাবি, যদি এই নির্বাচনকে প্রতিহত করা না যায়, তবে বাংলাদেশ এক দীর্ঘস্থায়ী অন্ধকার ও অস্থিতিশীলতার যুগে প্রবেশ করবে। জয় আরও দাবি করেছেন, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা মানে কেবল একটি দলকে দূরে রাখা নয়, বরং কোটি কোটি প্রগতিশীল ভোটারের কণ্ঠস্বর রুদ্ধ করা, যা শেষ পর্যন্ত বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে পারে। দর্শক, কিছুদিন ধরে নানা মহলে গুঞ্জন চলছিল জয় কিংবা আওয়ামী লীগের সাথে বিএনপি কিংবা তারেক রহমানের গোপন আঁতাত হয়েছে। জামাত ইসলামী এবং সরকারি কিংস পার্টি এনসিপি নেতারা অভিযোগ করেছেন, বিএনপির সাথে ভারতের একটি গোপন সমঝোতা হয়েছে। কয়েকদিন আগে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছিল, ঢাকায় মার্কিন কর্মকর্তারা জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চান, কিন্তু 2 ফেব্রুয়ারি প্রথমবারের মতো আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কারো পক্ষ থেকে অভিযোগ করা হলো, বিএনপির সাথে আতাত ভারতের নয়, চলছে আমেরিকার। একটি দুর্বল সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জামাত ইসলামীকে শক্তিশালী করার একটি চক্রান্ত চলছে বলে জয় অভিযোগ করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একটি শক্তিশালী পক্ষ দেশে যে একটি দুর্বল সরকার প্রতিষ্ঠা করতে চায়, সেটি এরই মধ্যে অনেক বিশ্লেষক অভিযোগ করেছেন। জয় পোস্টাল ভোট সহ নির্বাচন নিয়ে যেসব অভিযোগ করেছেন, সেগুলো খুবই পরিষ্কার। নির্বাচনের 10 দিন আগে জয়ের এমন অভিযোগ কি সামনের দিনগুলোর কোনো ইঙ্গিত দিচ্ছে? মাত্র 10 দিন আগে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তিনি কেন এমন ভয়াবহ অভিযোগগুলো তুলে ধরলেন? আবার অনুষ্ঠানটি কলকাতায় হয়েছে, সেখানে তিনি বাংলায় বক্তব্য না দিয়ে ইংরেজিতে বক্তব্য দিলেন কি সত্যিকার অর্থে আন্তর্জাতিক মহলে বার্তা দেওয়ার জন্য? বিশেষ করে বাংলাদেশকে ঘিরে মার্কিন বিরোধী যে পরাশক্তিগুলো আছে, তাদের কাছে কি কোনো বার্তা দিতে চাইলেন? সেটি যদি সত্যি হয়, তাহলে বাংলাদেশকে ঘিরে দক্ষিণ এশিয়ার রাজনীতি কি পাল্টে যাচ্ছে? প্রথম কথা বলছি যে বিদেশ থেকে ভাষণ দেওয়া তো নতুন কিছু নয়। আজকে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন বা জয় ভাষণ দিয়েছেন, এর আগে তো দীর্ঘদিন ধরে তারেক রহমান তো ভাষণ দিচ্ছিলেন লন্ডন থেকে। আর ভাষণ বিদেশ থেকে কে দিলেন বা কোথা থেকে দিলেন সেটা তো তারেক রহমানও তো দেশে ফিরতে পারছিলেন না, কিন্তু তিনিও তার বিদেশ থেকে লন্ডন থেকে তার কর্মীদের সমর্থকদের মধ্যে, যেটাকে আপনাদের দেশে ভার্চুয়াল সংগঠন বলে কটাক্ষ করছিল, ইন্টারনেট সংগঠন বলে কটাক্ষ করছিল অন্যান্যরা, তারা সেই কাজটা করেছিলেন। তো জয় ভাষণ দিয়েছেন বা শেখ হাসিনা ভাষণ দিয়েছেন, এটা তো আর আশ্চর্যের কিছু নেই। আর শেখ হাসিনা যে ভারতে আশ্রয় নিয়ে রয়েছেন, এটা তো গোপন নেই, এটা তো ভারত সরকার স্বীকার করেছে। ভারত সরকার জানিয়েছে একটা বিশেষ পরিস্থিতির মধ্যে শেখ হাসিনা দেশত্যাগ করে এসছেন এবং তিনি ভারতের আশ্রয় চেয়েছেন এবং ভারত তাকে আশ্রয় দিয়েছে। এটা তো গোপন কথা কিছু নয় ভারত সরকারের। তো ন্যাচারালি সেখান থেকে তিনি তার বক্তব্য রাখবেন। ভারত গণতান্ত্রিক দেশ, এখানে সবার সবকিছু বলার অধিকার আছে। বাংলাদেশের এখন যা পরিস্থিতি,
বিরোধী কণ্ঠ সেখানে রুদ্ধ করা হচ্ছে, কিন্তু ভারতে বিরোধী দল হিসাবে আমি তো নরেন্দ্র মোদীর এক্ষুনি সমালোচনা করতে পারি, বা অন্য কেউ মমতা ব্যানার্জির সমালোচনা করতে পারেন, বা অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের সমালোচনা করতে পারেন। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক কথা বলার অধিকার আছে, সবাই সেটা বলতে পারেন। তো ভারতে যেহেতু এখন মৌলিক প্রশ্ন, তিনি এখানে এসে রয়েছেন, পালিয়েই এসে রয়েছেন, তো সেখান থেকে তিনি রাজনৈতিক বক্তব্য রাখতে পারেন কি পারেন না। তো এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি ভারত সরকার যে তিনি এখান থেকে রাজনৈতিক কথা বলতে পারবেন কি পারবেন না। তবে ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, এটা সত্য, এবং তাকে শুধু আশ্রয়ই দেয়নি, শেখ হাসিনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে নিরাপত্তা সহকারেই রেখেছে। জি। কিন্তু আমরা তো দেখলাম যে শেখ হাসিনার বক্তব্য প্রচার হওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কিন্তু পাল্টা বক্তব্য দিয়েছিল এবং তারা ভালোভাবে নেয়নি। এই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে এইভাবে দেখছে, কিন্তু ভারত সরকার খুব বেশি গুরুত্ব দিচ্ছে না, এতে কি দুই দেশের সম্পর্ক কি আরো অবনতি হতে পারে না? দুই দেশের সম্পর্কের অবস্থা সত্যি সত্যি এখন খুব খারাপ। মানে আলাদা করে এই ভাষণে দেওয়ার বা না দেওয়ার মধ্যে কোনো কিছু জড়িয়ে নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সম্পর্কের অবনতিটা হয়েছে, এর জন্যে কিন্তু অনেকগুলি ব্যাপার আছে। যে ফর নাথিং এই নতুন ব্যবস্থা বাংলাদেশে চালু হওয়ার পর যেভাবে ভারতের ব্যবস্থার উপর ভারত বিদ্বেষী কথাবার্তা বাংলাদেশে হচ্ছে, এটার বিরুদ্ধে কিন্তু ভারতীয়দের মধ্যেও এটা কিন্তু ক্ষোভ আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে নতুন সরকার যেখানে রয়েছে, তারা গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখবে, এটাই স্বাভাবিক। গণতান্ত্রিক ব্যবস্থা, এবং দুই দেশ ভারত বাংলাদেশ একে অপরকে বাদ দিয়ে কখনোই চলতে পারে না। তার কারণ হচ্ছে ভৌগোলিকভাবে ভারত এবং বাংলাদেশ দুটি দেশেরই কিন্তু পাশাপাশি তারা রয়েছে, এবং তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কের জায়গা থেকে আমি বলতে পারি যে দুদেশের সম্পর্ক ভালো থাকা উচিত। ভারতের নদীর জল গিয়ে পৌঁছয় বাংলাদেশে, ভারতীয় পণ্য সেগুলো বাংলাদেশে যায়। আবার বাংলাদেশের যে ইলিশ মাছ, সেটা আমরা না খেয়ে থাকতে পারি না। অকারণ নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি করার তো কোনো প্রয়োজন নেই। ভারত তো বাংলাদেশ আক্রমণ করতে যায়নি, ভারত তো বাংলাদেশের মাটি দখল করতে যায়নি, ভারত তো বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে কোনো হস্তক্ষেপ করতে যায়নি। তো এটা একটা বিষয়, এটা যারা ক্ষমতায় আছেন বা ক্ষমতায় যারা আসবেন তাদের প্রত্যেককেই বোঝা উচিত যে ভারত এমন একটা গণতান্ত্রিক দেশ, তারা কিন্তু বন্ধুত্ব রক্ষা করে চলে। আজ অবধি ভারত কোনো দেশকেই আক্রমণ করেনি। পাকিস্তানের সঙ্গে ভারতের যতবার যুদ্ধ হয়েছে বা চীনের সঙ্গে, তারা জমি দখল করেছে অথবা জঙ্গি হামলা চালিয়েছে, তবেই হয়েছে। বাংলাদেশ সৃষ্টি হয়েছে তার কারণ হচ্ছে বাংলাদেশের লাখো লাখো মানুষ ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন। তারা চাইছিলেন যে মানে ভারত তাদের রক্ষা করুক যে পাক বাহিনীর অত্যাচারের হাত থেকে। তো ভারত তখন যুদ্ধে নেমেছে এবং কয়েকদিনের মধ্যেই পাক বাহিনীকে হটিয়ে দিয়ে যে পরিস্থিতি সৃষ্টি করেছিল, তার ফলেই কিন্তু বাংলাদেশ বলে এত সুন্দর একটা দেশের জন্ম হয়েছে। যে বাংলাদেশ আমাদেরই মানে আমাদেরই সম্পৃক্ত। আমরা যে ওয়েস্ট বেঙ্গলে আছি, সেটা পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গের কোনো মাটির কোনো প্রভেদ নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা মনে হয় যে এই দ্বিপাক্ষিক যে মানে উষ্ণ সম্পর্ক যেটা হয়েছিল, উষ্ণতা সৃষ্টি হয়েছিল, সেটার অবসান হওয়া উচিত। এবং অবসান হলে পারে দুই দেশেরই ভালো হবে, জনগণের ভালো হবে। আজকালকার যুগে বাংলাদেশ কিছু মানে অর্বাচীন যুবক যুদ্ধ কথা বলছেন, যেগুলো তারা কিছু বোঝেনি না। যুদ্ধ হলে কি হতে পারে, কতটা ক্ষতি হতে পারে, কিসের যুদ্ধ, কার সঙ্গে যুদ্ধ, এসব হয় না। আর কেউ দেখি সেভেন সিস্টার নিয়ে কথা বলেন। সেভেন সিস্টার কি, কেন, কবে তৈরি হলো এবং কিভাবে, সেই ব্যাপার সম্পর্কেও তাদের কোনো ধারণা নেই। তো এই রকম একটা জিনিস না করে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো হওয়া উচিত।
তাতে দুই দেশের সাধারণ নাগরিক, আজকে দেখুন তো বাংলাদেশের শত শত মানুষ চিকিৎসার জন্য তারা আসতেন কলকাতা শহরে, বাইপাসের ধারে হোটেলগুলো এবং ইয়েতে তারা আসতে পারছেন না, তারা আটকে যাচ্ছেন। সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন রাজনৈতিক নেতাদের জন্য। অনেকে পড়াশুনো করতে আসেন বাংলাদেশ থেকে, অনেকে বেড়াতে আসেন এখানে, অনেকে নিজের আত্মীয়র বাড়িতে আসেন। এই অকারণ একটা উষ্ণ সম্পর্ক তৈরি করার জন্য, যেটা বাংলাদেশ থেকে একতরফা ভাবে তৈরি হয়েছে, এবং সেটা কিছু লোক করছে, আমি বলছি না সাধারণ মানুষ। তো এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হওয়া উচিত। একেবারেই বাংলাদেশকে ভারতের মানুষ শত্রু মনে করে না।